সে অনেক দিন আগের কথা। তখন সাগর থেকে বেশ খানিকটা দূরে পাহাড়পুর নামে এক রাজ্য ছিল। সেই রাজ্যের রাজা প্রতাপ কুমার। রাজার ধন সম্পত্তি প্রভাব প্রতিপত্তির কোনো অভাব ছিল না। তার শুধু একটাই দুঃখ, তার কোনো সন্তান নেই। মহারাজ, কিছুদিন ধরে দেখতে পাচ্ছি আপনি খুবই বিচলিত হয়ে আছেন। আপনি কি অসুস্থ বোধ করছেন? ঠিক অসুস্থ না রানী, কিন্তু আমার বড় দুশ্চিন্তা হচ্ছে। ভবিষ্যৎ ভেবে আমি খুব ভয় পাচ্ছি। কেন মহারাজ, কি হয়েছে আমাকে বলুন। আমার বয়স হয়েছে রানী, আর কতদিন এই রাজ্যপাট সামলাবো? অথচ দেখো, কারো ওপর দায়িত্ব দিয়ে যাব সেই সুযোগ আমার নেই। হ্যাঁ মহারাজ, কি করবেন বলুন। সৃষ্টিকর্তা আমাদের দিকে মুখ তুলে তাকালেন না, আমরা নিঃসন্তানই রয়ে গেলাম। এত মানুষের থেকে সাহায্য নেওয়ার চেষ্টা করলাম, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। আজকাল এই দুশ্চিন্তাটা বড্ড কষ্ট দিচ্ছে। শুধু শুধু দুশ্চিন্তা করে কি হবে বলুন মহারাজ। আমাদের নিয়তিতে যা লেখা আছে তাই হবে। হ্যাঁ রানী। মহারাজ প্রতাপ কুমারের জীবনে যেমন দুঃখ ছিল, ঠিক তেমনি রাজ্যবাসীরাও সব সময় একটা কষ্টে থাকত। রাজ্য জুড়ে ছিল প্রচন্ড জলের অভাব। এইভাবে তো আর রাজ্যে থাকা যাচ্ছে না। ভাবছি খুব তাড়াতাড়ি সবকিছু নিয়ে চলে যাব। কোথায় আর যাবো গো দাদা? তোমাদের বাড়ি ঘর জমি জামা সব তো এই রাজ্যে। নতুন কোথাও গিয়ে কিভাবে থাকবে? কি করব বলো? এই রাজ্যে থাকলে তো জলের অভাবে মরতে হবে। এইভাবে সংসার করে কেউ থাকতে পারে নাকি? অথচ দেখো, মহারাজও আমাদের জন্য একটা ব্যবস্থা করছেন না। রাজ্যবাসীর কষ্ট উনি কিভাবে বসে বসে দেখছেন। মহারাজকে দোষ দিয়ার কি হবে বলো? উনি নিজেই তো একটা কষ্টে আছেন। উনার বংশ রক্ষা করার মতো আর কেউ রইল না। হ্যাঁ গো, মহারাজের জন্য আমারও কষ্ট হয়। ঠিক এই সময় বনের ভেতর দিয়ে ঘোড়ায় করে এক সেনা ছুটে যাচ্ছিল। হঠাৎ করে সে শুনতে পায় কোথাও থেকে একটা বাচ্চার কান্নার শব্দ ভেসে আসছে। মনে হচ্ছে আশেপাশে কোনো একটা বাচ্চা কান্না করছে, কিন্তু কোথাও তো কিছু দেখতে পাচ্ছি না। তাহলে কি আমি ভুল শুনলাম? না 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 না, এটা ভুল হতে পারে না। আমি স্পষ্ট শুনেছি কেউ কাঁদছিল। একটু পরে সেনা আবার সেই কান্নার শব্দ শুনতে পায়। তখন সেই শব্দ লক্ষ্য করে সে এগিয়ে যায় আর দেখতে পায় একটা শুকনা কুয়ার ভেতর এক সদ্য জন্মানো বাচ্চা পড়ে আছে। সর্বনাশ! এ আমি কি দেখতে পাচ্ছি? এত সুন্দর ফুটফুটে একটা শিশুকে কে এই শুকনো কুয়ার ভেতরে ফেলে রেখে গেল? তাড়াতাড়ি তুলে না আনলে তো এই শুকনো কুয়ায়ও মারা পড়বে। মহারাজ, আপনার সাথে খুবই জরুরি কিছু কথা আছে আমার। হ্যাঁ বলো সেনা, কি বলতে চাও তুমি? আর তোমার কোলে এই শিশুটাকে? মহারাজ, বনের ভেতর থেকে ঘোড়া ছুটে আসার সময় এই বাচ্চাটাকে আমি একটা শুকনো কুয়ার ভেতরে পাই। সেখানে বসেও খুব কান্না করছিল। আমার দেখে মায়া লাগে, তাই সাথে করে নিয়ে আসি। ইস, কি সুন্দর ফুটফুটে শিশুটা। ঠিক আছে সেনা, তুমি খুবই ভালো কাজ করেছো। এই বাচ্চাটা আজ থেকে আমার সন্তান হিসেবেই বড় হবে। ও হবে পাহাড়পুর রাজ্যের একমাত্র রাজকুমার গোলাপ কুমার। সেই থেকে ছোট্ট গোলাপ কুমার মহারাজের পুত্র হিসেবেই বড় হতে লাগলো। এক এক করে কেটে গেল 25টা বছর। রাজকুমার বড় হওয়ার সাথে সাথে সবাই লক্ষ্য করলো ও কথা বলতে পারে না। মহারাজ ও রানী আবার নতুন এক দুশ্চিন্তায় পড়ে গেল। ভাগ্যের এ কি নির্মম পরিহাস দেখো রানী, কুড়িয়ে একটা সন্তান পেলাম। ভেবেছিলাম ও আমাদের কুমার হিসেবে রাজ্য চালাবে, কিন্তু আমাদের গোলাপ কুমার তো কথাই বলতে পারে না। দুঃখ করবেন না মহারাজ, আমাদের তো সন্তানই ছিল না। তাও সৃষ্টিকর্তার আশীর্বাদে যা হোক আমরা একজনকে পেয়েছি। আমাদের গোলাপ কুমার রাজা হলেও ও কি করে রাজ্য চালাবে? রাজ্যের মানুষের দুঃখের কথা শুনে ও কিভাবে সমাধান দেবে?
সৃষ্টিকর্তার আশীর্বাদে যখন আমাদের ওপর থেকে নিঃসন্তানের অভিশাপ দূর হয়েছে, তাহলে দেখবেন এই বিপদ থেকেও আমাদের সন্তান মুক্তি পাবে। তাই যেন হয় রানী। সৃষ্টিকর্তা যেন আমাদের রাজকুমারকে এত বড় রাজ্যটা চালানোর শক্তি দান করেন। খুব সকালবেলা গোলাপ কুমার রাজবাড়ি ছেড়ে বের হয়ে যেত। রাজবাড়ির কাউকে তার সাথে যেতে দিত না। মহারাজও নিষেধ করে দিয়েছিলেন কেউ যেন রাজকুমারকে অনুসরণ না করে। যে সেনা গোলাপ কুমারকে কুড়িয়ে পেয়েছিল তার মনে হঠাৎ করে একদিন সন্দেহ জাগে। রাজপুত্র গোলাপ কুমার প্রতিদিন কোথায় যায়? এটা তো আমাকে জানতেই হবে। সবসময় কেন সে লোকচক্ষুর আড়ালে থাকে? যে করেই হোক আজকে এই সকল প্রশ্নের উত্তর আমাকে জানতে হবে। ঠিক এই সময় সেনা দেখতে পায় রাজপুত্র গোলাপ কুমার প্রতিদিনের মতো ঘোড়া ছুটিয়ে বনের দিকে চলে গেছে। সেনা আর এক মুহূর্ত দেরি না করে তাকে অনুসরণ করতে থাকে। রাজপুত্র গোলাপ কুমারের ঘোড়া গিয়ে সেই শুকনো কুয়ার পাশে থামে। গোলাপ কুমার ঘোড়া থেকে নামে। ঠিক এই সময় কুয়ার ভেতর থেকে উঠে আসে মস্ত বড় এক সাপ। এমন করে কাঁদে না গোলাপ কুমার, তুমি এখানেই অনেক ভালো থাকবে, কেউ তোমাকে মারতে পারবে না। কিন্তু মা, আমি যে তোমার সাথে থাকতে চাই। তা হয় না বাবা, আমাকে খুব শীঘ্রই এখান থেকে চলে যেতে হবে। তবে আমার আশীর্বাদ সব সময় তোমার সাথে থাকবে। আমি তোমাকে মহাশক্তিশালী মণি দিয়ে যাব। ঝোপের আড়ালে বসে সব কথা শুনে ফেলে সেনা। নিজের চোখকে যেন সে বিশ্বাস করতে পারছিল না। এই আমি কি দেখছি? রাজপুত্র গোলাপ কুমার একটা সাপের সাথে কথা বলছে। তার থেকেও বড় কথা, আমরা সবাই জানি রাজপুত্র কথা বলতে পারে না, কিন্তু এখানে বসে দিব্যি দেখতে পাচ্ছি সাপের সাথে কথা বলছে। এর পেছনের রহস্য কি আমাকে জানতেই হবে। রাজবাড়িতে বসে রাজপুত্র গোলাপ কুমার কেন বোবা হয়ে থাকে? রাজপুত্র গোলাপ কুমারের এই গোপন কথা গোটা রাজ্যে বাতাসের আগে ছড়িয়ে পড়ে। রাজ্যের চারদিকে এই নিয়ে কানাঘুষা চলতে থাকে। কিছুই তো বুঝতে পারছি না কি হচ্ছে। এই গোলাপ কুমার যদি কথাই বলতে পারে, তাহলে কেন এতদিন বোবা সেজেছিল? আমি কিন্তু ভাবছি অন্য কথা। এক সময় কিন্তু ওই কুয়াটা থেকে আমরা গোটা রাজ্যের মানুষ জল নিয়ে আসতাম, কিন্তু হঠাৎ করে ওই কুয়াটা শুকিয়ে যায়। এরপর শোনা যায় ওই কুয়োর ভেতরে সেনা বাচ্চাটাকে পেয়েছে। আর আজকে শুনছি ওই কুয়ায় একটা মস্ত বড় সাপ আছে। তুমি কি কোনো কিছু সন্দেহ করছো? আমার মনে হয় নিশ্চয়ই ওই সাপ কুয়োর গোটা জল শুষে নিয়েছে। এই কারণে আমরা আর ওই কুয়া থেকে জল আনতে পারি না। এটা তো বেশ ভালো কথা বলেছো তুমি দাদা। তাহলে নিশ্চয়ই জলের অভাবের জন্য ওই সাপটাই দায়ী। তাহলে আর বসে আছো কেন? চলো তাড়াতাড়ি দলবল নিয়ে ওই সাপটাকে মেরে ফেলি। এবারে গোটা রাজ্যে জলের সংকট দূর করার সময় হয়ে গেছে। চলো চলো। ওরা দুজনে গোটা রাজ্যের লোক জড়ো করে ওই সাপটাকে মারতে চলে গেল। এদিকে সেনার মুখ থেকে সব কথা শুনে রাজা রানী রীতিমতো অবাক হয়ে যায়। বলো রাজপুত্র গোলাপ কুমার, তুমি কথা বলতে পারার পরেও কেন এতদিন চুপ করেছিলে? মহারাজ, আপনি শান্ত হন, আমরা আস্তে আস্তে সব কিছু ঠিক করে নেব। না রানী, আজকে তুমি আমাকে আর থামাবে না। ওকে বলতেই হবে কেন এতদিন আমাদেরকেও কষ্ট দিল। মহারাজ ক্ষমা করবেন, এই সময় আপনাকে বিরক্ত করলাম। আপনার কাছে না এসে আমার আর কোনো উপায় ছিল না। কি হয়েছে সেনা? রাজ্যে কি কোনো শত্রু আক্রমণ করেছে? না মহারাজ, কোনো শত্রু আক্রমণ করেনি, কিন্তু রাজ্যবাসী দলে দলে ওই শুকনো কুয়ার সাপকে মারার জন্য ছুটেছে। না, এ হতে পারে না। বাবা, যে করে হোক রাজ্যবাসীকে আটকাও, আটকাও ওদের। মহারাজ, আমাদের রাজপুত্র তো বের হয়ে গেল, তাড়াতাড়ি ওকে আটকান। সেনা, চলো তাড়াতাড়ি, আমাকে ওই শুকনো কুয়ার কাছে নিয়ে চলো। ততক্ষণে রাজ্যের কিছু লোকজন ওই শুকনো কুয়ার পাশে এসে পৌঁছেছে। কোলাহল টের পেয়ে সাপটা কুয়ার ভেতরে ঢুকে সেখান থেকে বাইরে বের হয়ে আসে। ওই তো সেই সাপটা, মারো মারো সবাই ওটাকে, মারো।
মারো, সাপটাকে মারো, মারো সবাই, মারো। জল, কত জল! আমাদের রাজ্যে আর জলের অভাব হবে না। আজ প্রাণ ভরে ঠান্ডা জল খাবো। কিছুক্ষণ পরে রাজা আর গোলাপ কুমার ওই সেনাকে নিয়ে শুকনো কুয়ার কাছে এসে পৌঁছায়। তারা এসেই দেখতে পায় সবাই কুয়ার চারপাশে পড়ে আছে। সর্বনাশ! এ কি হয়ে গেল? সবাই কি মারা গেল? বাবা, আমার মনে হয় সবাই কুয়োর জল খেয়ে মারা গেছে। তাহলে এখন উপায়? ঠিক এই কারণেই গোলাপ কুমার এতদিন মুখ বন্ধ করেছিল। আমি জানতাম ও ভুলেও যদি আমার কথা কাউকে বলে দেয় তাহলে সবাই আমাকে মেরে ফেলবে, কারণ এই কুয়াটাই হলো এই রাজ্যের জলের একমাত্র উৎস। যদি তাই হয় তাহলে তুমি কেন এই কুয়াটা দখল করে আছো? আর তোমার কথায় রাজপুত্র গোলাপ কুমার মুখ বন্ধ করেই বা রাখবে কেন? কারণ গোলাপ কুমার হলো আমার সন্তান, আমার নাগরাজ্যের রাজকুমার। হঠাৎ করে কোনো এক সময় নীল নাগ নামে এক শত্রু আমাদের রাজ্যে আক্রমণ করে, সবাইকে মেরে ফেলে। শুধু আমি কোনো মতে গোলাপ কুমারকে নিয়ে এখানে পালিয়ে আসি, আশ্রয় নিই এই কুয়ার ভেতর। ওই নীল নাগ আমার খোঁজ পায় আর এই কুয়ার জলে বিষ মিশিয়ে দেয়। আমি তখন গোটা কুয়ার জল শুষে নেই। হ্যাঁ মহারাজ, আমি যখন রাজপুত্রকে এই কুয়ার ভেতর পেয়েছিলাম তখন কুয়াটা একদমই শুকনো ছিল, কিন্তু এখন দেখুন কুয়ো ভর্তি জল। এতদিন কুয়ার ভেতরে আমি বসেছিলাম, যেমনি কুয়ায় জল বের হতো আমি সেটাকে শুষে নিতাম। নীল নাগের বিষ 25 বছর ধরে কাজ করে। আজকে ওই বিষ মুক্ত হওয়ার শেষ দিন ছিল। আর আজকে এই রাজ্যবাসী তোমাকে মেরে জল খেয়ে নিল। হায় হায়, এ কি অনর্থ হয়ে গেল! মা, আমি তোমার কাছে আর কিছুই চাইবো না। তুমি দয়া করে এই মানুষগুলোর শরীরে বিষ শুষে নাও, দয়া করে ওদের প্রাণ ফিরিয়ে দাও। গোলাপ কুমারের কথা মতো সাপ ওদের শরীরের বিষ শুষে নেয় আর ওরা আবার প্রাণ ফিরে পায়। ঠিক তখনই সাপের মৃত্যু হয়, কিন্তু কুয়ার জল আবার আগের মতোই ঠিক হয়ে যায়। গোটা রাজ্যের জলের অভাব দূর হয়ে যায়। সেই সাথে মহারাজও তার রাজপুত্র গোলাপ কুমারকে নতুন রূপে ফিরে পায়।